ডাক্তার, ও ডাক্তার। ঘরের বাইরে থেকে ডাক শুনে এই মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। চোখ খুলে দেখি আমাদের জমিদার মশাই দক্ষিণাচরণ বাবু দাঁড়িয়ে আছেন আমার দরজায়। আমি তাড়াতাড়ি উঠে ভাঙা চৌকিটা টেনে এনে ওনাকে বসতে দিলাম, আর চিন্তিত হয়ে ওনার মুখের দিকে তাকালাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন রাত প্রায় 2:30। দক্ষিণাচরণবাবু ফ্যাকাশে মুখে বিস্ফারিত চোখে বললেন, ডাক্তার, আজ রাতে আবার সেই একই উপদ্রব শুরু হয়েছে। তোমার ওষুধে কোনো কাজ হলো না। আমি একটু সংকোচ নিয়ে বললাম, আপনি বোধহয় আবার মদের পরিমাণটা বাড়িয়েছেন জমিদারবাবু। দক্ষিণাচরণবাবু খুব বিরক্ত হয়ে বললেন, ওটা তোমার ভুল ধারণা। মদ নয়। পুরো ঘটনা না শুনলে তুমি আসল কারণ বুঝতে পারবে না ডাক্তার। দেওয়ালের কুলুঙ্গিতে রাখা ছোট্ট টিনের ডিবেতে কেরোসিনের বাতিটা জ্বলছিল। আমি সেটা একটু হালকা উস্কে দিলাম। ঘরের ভিতর একটু আলো বাড়ল, তবে সাথে বেশ ধোঁয়াও বেরোতে লাগলো। আমি গায়ে কাপড়টা জড়িয়ে একটা খবরের কাগজ পেতে বাক্সের ওপর বসে পড়লাম। দক্ষিণাচরণবাবু বলতে শুরু করলেন, আমার প্রথম স্ত্রীর মতো ভালো গৃহিণী খুব কমই দেখা যায়। কিন্তু তখন আমার বয়স কম ছিল, মনটাও ছিল অনেক ভালোবাসায় ভরা। ওনার ওপর আমি কবিতা সাহিত্য লিখতাম। তাই শুধু ঘরোয়া জীবনে আমার মন ভরাতো না। প্রায় কালিদাসের একটা শ্লোক মনে পড়তো আমার। গৃহিণী, সচিব, সখী, এই 3 রকম গুণ একসাথে থাকা উচিত। আবার তিনি যেন প্রিয় শিষ্যা হয়ে ললিত কলাও শেখেন। কিন্তু আমার স্ত্রীর কাছে এসব ললিত কলার শিক্ষা কোনোভাবেই কাজে লাগতো না। আর আমি যদি এক প্রিয় সখীর মতো করে ভালোবাসার কথা ওনাকে বলতে যেতাম, তিনি হেসেই উড়িয়ে দিতেন সব। গঙ্গা স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত হাতি হিমশিম খায়, তেমনি তার হাসির সামনে বড় বড় কবিতার লাইন আর মিষ্টি ভালোবাসার কথা মুহূর্তেই তুচ্ছ হয়ে ভেসে যেত আমার কাছে। তার হাসার ক্ষমতা ছিল সত্যি আশ্চর্যকর। তারপর আজ থেকে প্রায় 4 বছর আগে আমি এক ভয়ানক অসুখে পড়লাম। ঠোঁটে ঘা হলো, জ্বর এলো। এমন অবস্থা হলো যে প্রায় মরার মুখে পৌঁছে গেলাম। বাঁচার আর কোনো আশা ছিল না। একদিন তো বড় বড় ডাক্তার পর্যন্ত হাল ছেড়ে দিলেন। ঠিক সেই সময় আমার এক আত্মীয় কোথা থেকে এক ব্রহ্মচারীকে নিয়ে এলো। সে গরুর ঘির সঙ্গে একটা শিকড় বেটে আমাকে খাওয়ালো। ওষুধের গুণেই হোক বা ভাগ্যের জোরেই হোক, এই যাত্রায় আমি বেঁচে গেলাম। অসুখের সময় আমার স্ত্রী দিনরাত এক মুহূর্তের জন্য বিশ্রাম নেননি। এই কদিনে একজন সাধারণ নারী হয়েও নিজের সীমিত শক্তি দিয়ে প্রাণপণে যেন মৃত্যুর সঙ্গে লড়াই করে গেছিলেন তিনি। তার সমস্ত ভালোবাসা, সমস্ত মন প্রাণ, সমস্ত যত্ন নিয়ে আমার এই অযোগ্য প্রাণটাকে যেন নিজের বুকে শিশুর মতো আগলে রেখেছিলেন। তার খাওয়া ছিল না, ঘুম ছিল না, পৃথিবীর আর কোনো কিছুর দিকেই তার নজর ছিল না। যম তখন রীতিমতো এক হাড় মানা বাঘের মতো আমাকে তার কবল থেকে ছেড়ে দিয়ে গেলেন। কিন্তু যাওয়ার সময় আমার প্রিয়তমা স্ত্রীকে একটা জোরে থাবা মেরে গেলেন।
আমার স্ত্রী তখন গর্ভবতী ছিল। আমার অসুখের কিছুদিন পর তিনি একটি মৃত সন্তানের জন্ম দিলেন। তারপর থেকেই তার নানান রকম জটিল অসুখ শুরু হলো। আমিও তার সেবা করতে শুরু করলাম, কিন্তু তাতে উনি বেশ অস্বস্তিতে পড়ে গেলেন। তিনি প্রত্যেক দিন বলতে লাগলেন, আহা, কি কি করছো? লোকজন কি বলবে? এভাবে দিনরাত আমার ঘরে যাতায়াত করো না। আমি যদি রাতের বেলা চুপি চুপি তার জ্বরের সময় পাখা করতে যেতাম, তখন সেটা নিয়ে বেশ টানাটানি শুরু হয়ে যেত। কোনোদিন যদি তার সেবা করতে গিয়ে আমার খাওয়ার সময় 10 মিনিট দেরি হয়ে যেত, সেটাও নানা অনুনয় অনুরোধ আর অভিযোগের কারণ হয়ে দাঁড়াতো। সামান্য সেবা করতে গেলেও উল্টে সমস্যা হতো। তিনি বলতেন, পুরুষ মানুষের কিন্তু এত বাড়াবাড়ি ভালো নয়। আমার বরানগরের বাড়িটা বোধহয় তুমি দেখেছো ডাক্তার। জানো তো, বাড়ির সামনে একটা বাগান ছিল, আর বাগানের সামনেই গঙ্গা বয়ে গেছে। আমাদের শোবার ঘরের নিচে দক্ষিণ দিকে একটু জমি মেহেদির বেলা দিয়ে ঘিরে আমার স্ত্রী নিজের মতো করে একটা ছোট্ট বাগান বানিয়েছিলেন। পুরো বাগানের মধ্যে ওই অংশটাই সবচেয়ে সাদাসিধে আর একেবারে স্বাভাবিক ধরনের ছিল। মানে সেখানে ফুলের গন্ধের চেয়ে রঙের বাহার বেশি ছিল, আর ফুলের চেয়ে পাতার বৈচিত্র্য কম ছিল। তবে তুচ্ছ গাছপালার পাশে কাঠিতে ভর দেওয়া কাগজে লেখা ল্যাটিন নামের কোনো বাহারও ছিল না। বেল, জুঁই, গোলাপ, গন্ধরাজ, করবী আর রজনীগন্ধাই একটু বেশি ছিল। একটা বিশাল বকুল গাছের নিচে সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো ছিল। সুস্থ থাকলে তিনি নিজেই দাঁড়িয়ে দিনে দুবার সেটা ধুয়ে পরিষ্কার করে রাখতেন। গরমের সময় কাজের ফাঁকে সন্ধেবেলা করে ওটাই ছিল তার বসবার জায়গা। সেখান থেকে গঙ্গা দেখা যেত, কিন্তু গঙ্গা থেকে নৌকার লোকেরা তাকে দেখতে পেত না। অনেক দিন বিছানায় পড়ে থাকার পর একদিন চৈত্র মাসের শুক্লপক্ষের সন্ধ্যায় তিনি বললেন, ঘরে বন্দি থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। আজ একবার আমাকে আমার সেই বাগানে নিয়ে গিয়ে বসাবে? আমি তাকে খুব যত্ন করে ধীরে ধীরে সেই বকুল গাছের নিচে পাথরের আসনে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। আমার হাঁটুর ওপর তার মাথা রাখতে পারতাম, কিন্তু জানতাম তিনি এটাকে অস্বাভাবিক ভাববেন। তাই একটা বালিশ এনে তার মাথার নিচে রাখলাম। সঙ্গে সঙ্গে এক দুটো করে বকুল ফুল ঝরতে লাগলো। ডালের ফাঁক দিয়ে ছায়া মাখা জ্যোৎস্না এসে তার শুকনো মুখের উপর পড়ল। চারিদিক একদম শান্ত, নিস্তব্ধ। সেই ঘন সুগন্ধি ছায়ার মধ্যে আমি একপাশে চুপচাপ বসে তার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখে জল চলে এলো। আমি ধীরে ধীরে ওনার কাছে গিয়ে ওনার 2 হাত হাতে তুলে নিলাম। তিনি এতে কোনো আপত্তি করলেন না। কিছুক্ষণ এভাবে চুপচাপ বসে থাকতে থাকতে আমার মনটা হঠাৎ ভরে উঠল। আমি বলে ফেললাম, তোমার ভালোবাসা আমি কোনোদিন ভুলবো না। বলেই বুঝলাম কথাটা বলার কোনো দরকার ছিল না। আমার স্ত্রী হেসে উঠলেন। সেই হাসির মধ্যে লজ্জা ছিল, সুখ ছিল, আর একটু
অবিশ্বাসও ছিল, এবং ওই হাসির মধ্যে বেশ বেশ খানিকটা ঠাট্টার ঝাঁঝও ছিল। কোনো কথা না বলে শুধু সেই হাসির মাধ্যমেই তিনি বুঝিয়ে দিলেন, কোনোদিন ভুলবে না, কোনোদিন না। এটা কখনোই সম্ভব না, আর আমি সেটা আশা করি না। ওই মিষ্টি কিন্তু তীক্ষ্ণ হাসির ভয়ে আমি কখনোই স্ত্রীর সঙ্গে ঠিকমতো প্রেমের কথা বলার সাহস পাইনি। একা থাকলে যে কথাগুলো মনে আসতো, তার সামনে গেলেই সেগুলো একেবারে অর্থহীন বলে মনে হতো। বইয়ে যে কথাগুলো পড়লে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, সেগুলো মুখে বলতে গেলে কেন জানি না হাসি পায়। এটা এটা আমি আজও বুঝতে পারিনি। তর্ক বিতর্ক কথায় করা যায়, কিন্তু হাসির সঙ্গে তর্ক চলে না। তাই চুপ করে থাকতেই হলো। জ্যোৎস্না আরো উজ্জ্বল হয়ে উঠল। একটা কোকিল বারবার কুহু কুহু করে ডাকতে লাগলো। আমি বসে বসে ভাবতে লাগলাম, এমন জ্যোৎস্নার রাতেও কি কোকিলের সঙ্গিনী চুপ করে আছে? জানো জানো ডাক্তার, অনেক চিকিৎসা করেও আমার স্ত্রীর কোনো রোগের উন্নতি হলো না। ডাক্তার বললেন, জমিদার বাবু, আপনি বরং এক কাজ করুন, একবার জায়গা বদল করে দেখলে ভালো হতে পারে, জানেন তো। বেশ। আমি স্ত্রীকে নিয়ে এলাহাবাদে চলে গেলাম। এতটুকু বলে দক্ষিণাচরণবাবু হঠাৎ থেমে গেলেন। একটু সন্দেহ ভরে আবার মুখের দিকে তাকালেন তিনি। তারপর দুই হাতের মাঝে মাথা রেখে কিছু একটা ভাবতে লাগলেন। আমিও চুপ করে রইলাম। দেওয়ালের কুরুঙ্গিতে কেরোসিনের বাতি মিটমিট করে জ্বলছিল, আর নিস্তব্ধ ঘরে মশার ভন ভন শব্দ পরিষ্কার শোনা যাচ্ছিল। হঠাৎ নীরবতা ভেঙে দক্ষিণাচরণ বাবু আবার বলতে শুরু করলেন। সেখানে হারান ডাক্তার আমার স্ত্রীর চিকিৎসা করতে লাগলেন। শেষ পর্যন্ত অনেকদিন একইভাবে কাটানোর পর ডাক্তারও বললেন, আর আমিও বুঝলাম, আর আমার স্ত্রীও বুঝলেন, এই অসুখ আর সারানোর যাবে না। তাকে সারা জীবন এই অসুখ নিয়েই থাকতে হবে। একদিন হঠাৎ আমার স্ত্রী আমাকে বললেন, শোনো, যখন আমার অসুখও সারবে না, আর শিগগির আমার মরারও আশা নেই, তখন আর কতদিনই জীবন্ত মৃতদেহটাকে নিয়ে কাটাবে তুমি? তার চেয়ে বরং তুমি আর একটা বিয়ে করে নাও, বুঝলে? এটা যেন তিনি একেবারে যুক্তির কথা বলেছেন। এর মধ্যে কোনো বিশেষ ত্যাগ, বীরত্ব বা মহত্ব দেখানোর ভাব একদমই ছিল না ওনার। এবার আমার হাসির পালা ছিল, কিন্তু আমার কি আর সেভাবে হাসার ক্ষমতা ছিল? আমি উপন্যাসের নায়কের মতো গম্ভীর হয়ে বললাম, যতদিন এই দেহে প্রাণ আছে। থাক থাক। তবে আমার পুরো কথা শেষ হওয়ার আগেই তিনি আমায় থামিয়ে দিয়ে বললেন, থাক থাক, আর বলতে হবে না। তোমার কথা শুনে আমি আর বাঁচবো না। আমি হার না মেনে বললাম, তোমায় ছাড়া এই জীবনে আর কাউকে ভালোবাসতে পারবো না।
শুনে আমার স্ত্রী বেশ জোরে হেসে উঠলেন। তখন আমাকে থামতেই হলো। জানি না তখন নিজের কাছেও কোনো স্পষ্টভাবে স্বীকার করেছিলাম কিনা, কিন্তু এখন বুঝতে পারছি এই নিরাময়ের আশাহীন সেবা যত্ন করতে করতে আমার মনে মনে আমি ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়েছিলাম। এই দায়িত্ব ছেড়ে দেবো এমন ভাবনা কোনোদিন মাথায় আসেনি, কিন্তু সারা জীবন এই অসুস্থ মানুষটাকে নিয়েই কাটাতে হবে এই ভাবনাও আমাকে কষ্ট দিচ্ছিল। প্রথমে যৌবনে যখন ভবিষ্যতের দিকে তাকিয়েছিলাম, তখন প্রেমের স্বপ্ন, সুখের আশ্বাস আর সৌন্দর্যের মোহে পুরো জীবনটা কত উজ্জ্বল মনে হয়েছিল। আর এখন সামনে যেন শুধু আশাহীন দীর্ঘ এক তৃষ্ণার্ত মরুভূমি। আমার সেবার মধ্যে যে এই ক্লান্তি ছিল তা তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। তখন বুঝিনি, কিন্তু এখন আর সন্দেহ নেই তিনি আমাকে একেবারে সহজ বইয়ের পাতার মতো পড়ে ফেলতে পারতেন। সেই জন্যই আমি যখন উপন্যাসের নায়কের মতো গম্ভীর হয়ে তাঁর সামনে বড় বড় কথা বলার চেষ্টা করতাম, তিনি গভীর স্নেহ আর হালকা মজার মিশ্রণে হেসে ফেলতেন। আমার নিজের অজান্তে আমার মনের ভেতরের কথাগুলোও তিনি যেন সব বুঝে যেতেন। এটা ভাবলে আমার আজও লজ্জা লাগে। হারান ডাক্তার আমাদেরই জাতের মানুষ ছিলেন। তার বাড়িতে আমার প্রায় নিমন্ত্রণ থাকত। কিছুদিন যাতায়াতের পর তিনি তার মেয়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। মেয়েটি অবিবাহিতা, বয়স হবে ওই 15। ডাক্তার বলতেন মনের মতো পাত্র না পাওয়ায় তিনি নাকি মেয়ের বিয়ে দেননি। তবে বাইরে লোকের মুখে শুনতাম মেয়েটার বংশে নাকি কোনো দোষ আছে। তবে তার আর কোনো দোষ ছিল না। সেই মেয়েটি যেমন সুন্দরী ছিল তেমন শিক্ষিত। তাই মাঝে মাঝে তার সঙ্গে নানা বিষয়ে কথা বলতে বলতে আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যেত, আর আমার স্ত্রীর ওষুধ দেওয়ার সময়ও পেরিয়ে যেত। তিনি জানতেন আমি হারান ডাক্তারের বাড়িতে গেছি, কিন্তু দেরির কারণ একদিনও আমাকে জিজ্ঞেস করেননি। মরুভূমির মধ্যে যেন আবার একটা মরীচিকা দেখতে শুরু করলাম। যখন তৃষ্ণা বুক পর্যন্ত উঠে গেছে, তখন চোখের সামনে যেন স্বচ্ছ জলে ভরা এক পুকুর টল টল করছে, এমনই মনে হচ্ছিল। তখন মনটাকে আর কোনোভাবেই টেনে সরিয়ে রাখতে পারলাম না। রোগীর ঘরটা আমার কাছে আরো দ্বিগুণ নিরানন্দ হয়ে উঠল। ফলে ধীরে ধীরে তার সেবা করা আর সময় মতো ওষুধ খাওয়ানোর নিয়ম ভাঙতে শুরু করলাম। হারান ডাক্তার মাঝে মধ্যে আমাকে বলতেন, যাদের রোগ সারার কোনো আশা নেই তাদের জন্য মৃত্যুই ভালো, কারণ বেঁচে থাকলে তাদের নিজেরও কষ্ট আর অন্যদেরও কষ্ট। কথাটা সাধারণভাবে বললে দোষ নেই, কিন্তু আমার স্ত্রীর প্রসঙ্গ টেনে এভাবে বলা তার ঠিক হয়নি। তবে ডাক্তারদের মন অনেক সময় এমন হয়ে যায় যে তারা আমাদের মতো করে বিষয়টা অনুভব করতে পারেন না। তবে হঠাৎ একদিন পাশের ঘরে শুনলাম আমার স্ত্রী হারানবাবুকে বলছেন, ডাক্তার, এইসব মিথ্যে ওষুধ খাইয়ে খাইয়ে কেন শুধু শুধু খরচ বাড়াচ্ছেন? যখন আমার প্রাণটাই একটা অসুখ, তখন এমন একটা ওষুধ দিন যাতে তাড়াতাড়ি প্রাণটা শেষ হয়। এ বাবা, না না, এ কি বলছেন মা? না না, এমন কথা বলবেন না। কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন ধাক্কা খেল। ডাক্তার চলে যাওয়ার পর আমি স্ত্রীর ঘরে গিয়ে তার শয্যার পাশে বসলাম।
ধীরে ধীরে তার কপালে হাত বুলিয়ে দিতে লাগলাম। তিনি বললেন, শোনো, এই ঘরটা খুব গরম, তুমি বাইরে যাও, তুমি বাইরে যাও। তোমার তো এখন বেরোতে যাওয়ার সময় হয়েছে। একটু না হাঁটলে রাতে তোমার আবার খিদে পাবে না। বেরোতে যাওয়া মানে ছিল ডাক্তারের বাড়ি যাওয়া। আমি ওনাকে বুঝিয়েছিলাম যে খিদে বাড়ানোর জন্য একটু হাঁটাহাঁটি করা খুব দরকার। এখন নিশ্চিত বলতে পারি তিনি প্রতিদিনই আমার এই অজুহাতটা বুঝতেন। আমি বোকা, ভাবলাম তিনি বুঝি কিছুই বোঝেন না। এই বলে দক্ষিণাচরণ বাবু অনেকক্ষণ হাতের ওপর মাথা রেখে চুপ করে বসে রইলেন। তারপর আবার বললেন, আমাকে এক গ্লাস জল দেবে ডাক্তার? হ্যাঁ, নিশ্চয়ই, একটু বসুন। মাটির কুলুঙ্গি থেকে এক গ্লাস জল এনে ওনার দিকে বাড়িয়ে দিলাম। উনি জলটা এক নিঃশ্বাসে পান করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফের বলতে শুরু করলেন, একদিন ডাক্তারের মেয়ে মনোরমা আমার স্ত্রীকে দেখতে আসতে চাইল। কেন জানি না, তার এই প্রস্তাবটা আমার ভালো লাগেনি, কিন্তু আপত্তি করার কোনো কারণও ছিল না। তাই একদিন সন্ধেবেলা সে আমাদের বাড়ি এলো। সেদিন আমার স্ত্রীর ব্যথা অন্য দিনের তুলনায় একটু বেশি ছিল। যেদিন তার কষ্ট বাড়ত তিনি একেবারে চুপচাপ স্থির হয়ে থাকতেন। শুধু মাঝে মাঝে তার মুঠো হাত শক্ত হয়ে যেত আর মুখটা নীলচে হয়ে উঠত। তাতেই বোঝা যেত তিনি কতটা যন্ত্রণা পাচ্ছেন। ঘরে কোনো শব্দ ছিল না। আমি তার শয্যার পাশে গিয়ে চুপচাপ বসেছিলাম। সেদিন আমাকে বাইরে যেতে বলার মতো শক্তিও তার ছিল না, অথবা খুব কষ্টের সময় আমাকে পাশে রাখতে চেয়েছিলেন। চোখে লাগবে বলে কেরোসিনের আলোটা দরজার পাশে রাখা ছিল। ঘরটা ভীষণ অন্ধকার আর নিস্তব্ধ। শুধু মাঝে মাঝে যন্ত্রণার একটু উপশম হলে তার গভীর দীর্ঘশ্বাস শোনা যাচ্ছিল। এমন সময় মনোরমা দরজার কাছে এসে দাঁড়ালো। উল্টো দিক থেকে কেরোসিনের আলো তার মুখের উপর পড়ল। সেই আলো আঁধারের মধ্যে কিছুক্ষণ ঘরের ভেতর ঠিক মতো দেখতে না পেয়ে দরজার কাছে দাঁড়িয়ে একটু ইতস্তত করতে লাগলো। আমার স্ত্রী চমকে উঠে আমার হাত ধরে জিজ্ঞেস করলেন, ও কে? ও কে? কে ও? কে? সেই দুর্বল অবস্থায় হঠাৎ অচেনা কাউকে দেখে ভয় পেয়ে তিনি দু তিনবার অস্পষ্ট স্বরে বলতে লাগলেন, আমার কি যে ভুল হলো আমি প্রথমেই বলে ফেললাম, আমি চিনি না। বলার সঙ্গে সঙ্গেই যেন নিজেকেই আঘাত করলাম। পর মুহূর্তেই বললাম, ও ও আমাদের ডাক্তারবাবুর মেয়ে। আমার স্ত্রী আমার মুখের দিকে তাকালেন, কিন্তু আমি তার দিকে তাকাতে পারলাম না। তারপর দুর্বল স্বরে তিনি দরজায় দাঁড়িয়ে থাকা অতিথিকে বললেন, আপনি আসুন। আর আমাকে বললেন, তুমি আলোটা ধরো তো। মনোরমা ঘরে এসে বসল। তার সঙ্গে আমার স্ত্রীর একটু আধটু কথা হতে লাগলো। এমন সময় ডাক্তারবাবু এসে পৌঁছলেন। তিনি তার চেম্বার থেকে দুটো ওষুধের শিশি নিয়ে এসেছিলেন। সেগুলো বের করে আমার স্ত্রীকে বললেন,
মা শোনো, এই নীল বোতলটা মালিশ করার জন্য, আর এটা খাওয়ার। খেয়াল রাখবেন দুটো যেন মিশে না যায়। এই ওষুধটা খুব বিষাক্ত ওষুধ। আমাকেও একবার সতর্ক করে দিয়ে তিনি ওষুধ দুটো বিছানার পাশে টেবিলে রেখে দিলেন। খেয়াল রাখবেন। বিদায় নেওয়ার সময় ডাক্তার তাঁর মেয়েকে ডাকলেন। মনোরমা বলল, বাবা, আমি থাকি না এখানে। ওনার কাছে তো কোনো মহিলা নেই, ওনার দেখাশোনা করবে কে? আমার স্ত্রী তাড়াতাড়ি বলে উঠলেন, না না, তুমি কষ্ট করো না। আমাদের পুরনো ঝি আছে, সে আমাকে মায়ের মতোই যত্ন করে। ডাক্তার হেসে বললেন, ওরে মা, উনি তো নিজেই স্বয়ং মা লক্ষ্মী রে। সারা জীবন খালি অন্যের সেবা করে এসেছেন, নিজের সেবা নিতে পারেন না উনি। ডাক্তার মেয়েকে নিয়ে চলে যাওয়ার সময় প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় আমার স্ত্রী বললেন, ডাক্তারবাবু, উনি তো অনেকক্ষণ ধরে এই বন্ধ ঘরে বসে আছেন। ওনাকে একবার বাইরে একটু হাঁটতে নিয়ে যেতে পারেন? বলি জমিদার বাবু, চলুন না, আপনাকে নদীর ধারে একটু ঘুরিয়ে নিয়ে আনি। চলুন, আমার সাথে চলুন। আমি হালকা আপত্তি দেখিয়ে খুব বেশি দেরি না করে আবার রাজি হয়ে গেলাম। যাওয়ার সময় ডাক্তার আমার স্ত্রীকে ওষুধের 2 বোতল সম্পর্কে সাবধান করে দিলেন। সেদিন আমি ডাক্তারের বাড়িতেই খেয়ে নিলাম। ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। এসে দেখি আমার স্ত্রী ছটফট করছেন। ভীষণ অনুতপ্ত হয়ে আমি জিজ্ঞেস করলাম, তোমার তোমার কি ব্যথা বেড়েছে? তিনি কোনো উত্তর দিতে পারলেন না, শুধু চুপচাপ আমার দিকে তাকিয়ে রইলেন। তখন তার গলা যেন বন্ধ হয়ে গিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে সেদিন রাতেই আবার ডাক্তারকে ডেকে পাঠালাম। ডাক্তার এসে প্রথমে অনেকক্ষণ কিছুই বুঝতে পারলেন না, কিন্তু শেষে জিজ্ঞেস করলেন, আচ্ছা মা, মারে ওই ওই ব্যথাটা কি আবার বেড়েছে মা? মারে ওষুধটা, ওই ওই ওষুধটা একবার মালিশ করে দিচ্ছি। দাঁড়া দাঁড়া মা, একটু দাঁড়া মা। বলতে বলতে তিনি টেবিল থেকে শিশিটা তুলে দেখলেন, তবে শিশিটা পুরো খালি। তিনি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, মা, মাগো মা, আপনি কি ভুল করে ওই ওই ওষুধটা খেয়ে ফেলেছেন মা? আমার স্ত্রী মাথা নেড়ে চুপচাপ জানালেন। ডাক্তার তাড়াতাড়ি গাড়ি নিয়ে তার বাড়ি থেকে পাম্প আনতে ছুটলেন। আমি যেন অর্ধমূর্ছিতের মতো স্ত্রীর বিছানার ওপর পড়ে গেলাম। ভীষণ কেঁদে উঠেছিল আমার মন। তিনি তখন যেমন মা তার অসুস্থ শিশুকে সান্ত্বনা দেন, তেমন করেই আমার মাথা তার বুকে টেনে নিয়ে 2 হাতের স্পর্শে আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। শুধু তার সেই করুণ স্পর্শের মাধ্যমেই যেন তিনি বারবার বলতে লাগলেন, দুঃখ করো না, দুঃখ করো না, ভালোই হয়েছে, তুমি সুখী হবে। আর সেই ভেবেই আমি শান্তিতে মরছি। ডাক্তার যখন ফিরে এলেন তখন আমার স্ত্রীর সব যন্ত্রণা জীবনের সঙ্গেই শেষ হয়ে গেছে। দক্ষিণাচরণ বাবু আবার একবার জল খেয়ে বললেন, কি গরম!
এই বলে তিনি দ্রুত বাইরে গিয়ে বারান্দায় কয়েকবার হাঁটাহাঁটি করে আবার বসলেন। বোঝা যাচ্ছিল তিনি আর বলতে চাইছেন না, কিন্তু আমি যেন জোর করেই ওনার কাছ থেকে কথা বার করে নিচ্ছিলাম। তিনি আবার বলতে শুরু করলেন। আমার স্ত্রীর মৃত্যুর কিছু বছর পর মনোরমাকে বিয়ে করে দেশে ফিরে এলাম। মনোরমা ওর বাবার সম্মতিতেই আমাকে বিয়ে করেছিল, কিন্তু আমি যখন তাকে আদরের কথা বলতাম, প্রেমের কথা বলে তার মন জিততে চাইতাম, সে কখনো হাসতো না, চুপচাপ গম্ভীর হয়ে থাকতো। তার মনের কোথায় কি লেগেছিল আমি কিছুতেই বুঝতে পারলাম না। এই সময় আমার মদ খাওয়ার অভ্যাস অনেক বেড়ে গেল। একদিন শরতের শুরুর সময় এক সন্ধ্যায় মনোরমাকে নিয়ে বরানগরের বাগানে হাঁটছিলাম। চারিদিক ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল। পাখিদের বাসায় ফেরার কোনো শব্দও ছিল না। শুধু পথের দুধারে ঘন ছায়ায় ঢাকা ঝাউ গাছগুলো বাতাসে দুলে শব্দ করছিল। কিছুক্ষণ পর ক্লান্ত লাগতেই মনোরমা সেই বকুল গাছের নিচে সাদা পাথরের বেদির ওপরে এসে নিজের দুই হাতে মাথা রেখে শুয়ে পড়ল। আমিও তার পাশে গিয়ে বসলাম। সেখানে অন্ধকারটা আরো ঘন হয়ে উঠেছিল। আকাশ যতটুকু দেখা যাচ্ছিল পুরোটা তারায় ভরা। গাছের নিচে ঝিঁঝি পোকার শব্দ যেন বিশাল নীরবতার ভেতরে একটু সূক্ষ্ম রেখা এঁকে দিচ্ছিল। সেদিন বিকেলে আমি একটু মদ খেয়েছিলাম, তাই মনটা একটু নরম হয়েছিল আমার। অন্ধকারে চোখ সয়ে গেলে গাছের ছায়ার নিচে ফ্যাকাশে আলোয় ভেসে ওঠা সেই ক্লান্ত ঢিলে শরীরের মেয়েটার ছায়ামূর্তি আমার মনে এক অদ্ভুত আবেগ জ্বালিয়ে তুলল। মনে হচ্ছিল সে যেন শুধু একটা ছায়া, তাকে আমি ঠিকমতো ছুঁতেও পারবো না। এমন সময় অন্ধকার ঝাউ গাছের মাথায় যেন আগুন লেগে উঠল। তারপর কৃষ্ণপক্ষের ফ্যাকাশে হলুদ চাঁদটা ধীরে ধীরে গাছের ওপর আকাশে উঠতে লাগলো। সাদা পাথরের ওপর শাড়ি পরা সেই ক্লান্ত শুয়ে থাকা মেয়েটার মুখে জ্যোৎস্না এসে পড়ল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। কাছে গিয়ে তার দুই হাত ধরে বললাম, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। কথাটা বলা মাত্রই আমি চমকে উঠলাম। মনে পড়ে গেল ঠিক একই কথা আমি আরেকদিন আরো একজনকে বলেছিলাম। ঠিক সেই মুহূর্তেই বকুল গাছের ডাল পেরিয়ে ঝাউ গাছের মাথার উপর দিয়ে ওই ফ্যাকাশে ভাঙা চাঁদের নিচে গঙ্গার পূর্ব পাড় থেকে পশ্চিম পাড় পর্যন্ত যেন এক অদ্ভুত হাসি ছুটে গেল। সেটা হাসি ছিল না কান্না বুঝতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গে পাথরের বেদি থেকে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেলাম। জ্ঞান ফিরে দেখি আমি নিজের ঘরে বিছানায় শুয়ে আছি। স্ত্রী জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, শান্ত হও। হঠাৎ কি হলো তোমার? হঠাৎ কি হলো? আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি শুনতে পাওনি? পুরো আকাশ জুড়ে যেন একটা হাসি বয়ে গেল। স্ত্রী হেসে বললেন, ওটা আবার হাসি নাকি? এক ঝাঁক পাখি আকাশে উড়ে গেল, তাদের ডানার শব্দই তো তুমি শুনেছ। তুমি এত সহজেই ভয় পেয়ে যাও নাকি? দিনের বেলায় বুঝতে পারলাম সত্যি পাখির ঝাঁক উড়ে যাওয়ার শব্দই ছিল। এই সময় উত্তরের দিক থেকে হংস পাখির দল নদীর চরে নামতে আসে, কিন্তু সন্ধ্যা নামলেই আর সেই
বিশ্বাসটা ধরে রাখতে পারলাম না। তখন মনে হতো চারিদিকের অন্ধকারের ভেতর যেন ঘন হয়ে একটা হাসি জমে আছে। সামান্য কিছু হলেই সেটা হঠাৎ আকাশ ফাটিয়ে বেরিয়ে আসবে। শেষ পর্যন্ত এমন হলো যে সন্ধ্যার পর মনোরমার সঙ্গে একটা কথাও বলার সাহস পেতাম না। তারপর আমি বরানগরের বাড়ি ছেড়ে মনোরমাকে নিয়ে নৌকায় বেরিয়ে পড়লাম। অগ্রহায়ণ মাসে নদীর ঠান্ডা হাওয়ায় আমার সব ভয় কেটে গেল। কয়েকদিন খুব ভালো কাটলো। চারপাশের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মনোরমাও যেন অনেকদিন পর ধীরে ধীরে তার মনের দরজা আমার সামনে খুলতে শুরু করলো। গঙ্গা পেরিয়ে আরো কিছু নদী পেরিয়ে শেষে আমরা পদ্মা এসে পৌঁছলাম। ভয়ঙ্কর পদ্মা তখন হেমন্তের ক্লান্ত সাপের মতো নিশ্চুপ, দীর্ঘ শীতের ঘুমে ডুবে আছে। উত্তর দিকে জনমানবহীন ঘাসহীন বিশাল বালির চর, যেদিকে তাকাও শুধু ফাঁকা। আর দক্ষিণের উঁচু পাড়ে গ্রামের আমবাগানগুলো যেন এই ভয়াল নদীর একেবারে মুখের সামনে হাত জোর করে দাঁড়িয়ে কাঁপছে। মাঝে মাঝে পদ্মা যেন ঘুমের ঘোরে পাশ ফিরে, আর তাতে তীর বেগে বিশাল ঝপঝপ করে মাটির অংশ ভেঙে পড়ে যায়। এই জায়গাটা ঘোরার জন্য ভালো মনে হওয়ায় আমরা নৌকাটা সেখানেই বেঁধে রাখলাম। একদিন আমরা দুজনে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলাম। সূর্যাস্তের সোনালি আলো মিলিয়ে যেতেই শুক্লপক্ষের পরিষ্কার চাঁদের আলো ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ল। সেই অন্তহীন সাদা বালির চরের ওপর যখন অজস্র উজ্জ্বল জ্যোৎস্না আকাশের কিনারা পর্যন্ত ছড়িয়ে গেল, তখন মনে হলো যেন আমরা কোনো জনমানবহীন চাঁদের অসীম স্বপ্নের জগতে এসে পড়েছি। সেই বিশাল জায়গাটার মধ্যে শুধু আমরা দুজনই ঘুরে বেড়াচ্ছিলাম। মনোরমার মাথার ওপর থেকে একটা লাল শাল নেমে এসে তার মুখ ঘিরে পুরো শরীর ঢেকে রেখেছিল। চারিদিক যখন একেবারে নিস্তব্ধ হয়ে গেল আর শুধু অসীম সাদা শূন্যতা ছাড়া আর কিছুই রইল না, তখন মনোরমা ধীরে ধীরে হাত বের করে আমার হাতটা শক্ত করে ধরল। খুব কাছে এসে যেন সে তার সমস্ত শরীর, মন, জীবন আর যৌবন আমার উপর ভর দিয়ে দাঁড়িয়ে রইল। আমার মন উত্তেজনায় ভরে উঠল। মনে হলো একটা ঘরের মধ্যে কি এত ভালোবাসা ধরে? এমন খোলা অসীম আকাশ না থাকলে কি দুজন মানুষকে সত্যি জায়গা দেওয়া যায়? আমার তখন মনে হচ্ছিল আমাদের কোনো ঘর নেই, দরজা নেই, কোথাও ফেরার জায়গা নেই। এভাবেই হাত ধরে অনন্ত উদ্দেশ্যহীন পথে চাঁদের আলোয় ভরা শূন্যতার উপর দিয়ে হেঁটে চলব। এভাবে হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে দেখলাম সেই বালির মাঝখানে একটু দূরে একটা ছোট জলাশয়ের মতো তৈরি হয়েছে। পদ্মা সরে যাওয়ার পর সেখানে জল জমে আছে। চারিদিকে মরুভূমির মতো বালির মধ্যে সেই স্থির নিস্তব্ধ জলের ওপর একটা লম্বা জ্যোৎস্নার রেখা পড়েছে। আমরা দুজন সেখানে গিয়ে দাঁড়ালাম। মনোরমা কি ভেবে আমার মুখের দিকে তাকালো, আর তার মাথার ওপর থেকে শালটা হঠাৎ পড়ে গেল। আমি সেই চাঁদের আলোয় ভেসে ওঠা মুখটা তুলে ধরে একটা চুমু খেলাম। ঠিক সেই সময় সেই নির্জন জনমানবহীন জায়গায় গম্ভীর স্বরে কে যেন তিনবার বলে উঠল, ওকে ওকে ওকে। আমি চমকে উঠলাম, মনোরমাও কেঁপে উঠল। কিন্তু পরের মুহূর্তেই আমরা দুজনেই বুঝলাম এই শব্দটা মানুষের না, আবার অমানুষেরও না। ওটা আসলে
চরাঞ্চলের জলচর পাখির ডাক ছিল। এত রাতে তাদের শান্ত নিরাপদ জায়গার কাছে হঠাৎ মানুষের উপস্থিতি দেখে তারা চমকে উঠেছিল। ওই ভয় পেয়ে আমরা দুজনেই তাড়াতাড়ি নৌকায় ফিরে এলাম। রাতে বিছানায় শুয়ে পড়লাম। ক্লান্ত শরীরে মনোরমা সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে গেল, কিন্তু আমি দেখলাম অন্ধকারে যেন কেউ একজন আমার মশারির কাছে দাঁড়িয়ে আছে। সে যেন ঘুমন্ত মনোরমার দিকে একটা লম্বা শুকনো আঙুল তুলে ইশারা করে আমার কানের কাছে খুব আস্তে আস্তে ফিস ফিস করে বলছে, ওকে, হ্যাঁ, ওকে, ওকে গো। আমি তাড়াতাড়ি উঠে দেশলাই জ্বালিয়ে বাতি ধরলাম। ঠিক সেই মুহূর্তেই সেই ছায়ামূর্তি মিলিয়ে গেল, কিন্তু যেন মশারি কাঁপিয়ে নৌকাকে দুলিয়ে আমার ঘামে ভেজা শরীরের রক্ত ঠান্ডা করে দিয়ে একটা ভয়ানক হাসি অন্ধকার রাতের মধ্যে দিয়ে বয়ে যেতে লাগলো। সেই হাসি যেন পর্দা পার হয়ে গেল, চর পার হয়ে গেল, তারপর আরো দূরে গ্রাম, গ্রাম থেকে শহর, সব পেরিয়ে চলতেই থাকলো, যেন দূর থেকে দূরত্বেরও বাইরে চলে যাচ্ছে। ক্রমে শব্দটা ক্ষীণ হতে হতে এত সূক্ষ্ম হয়ে গেল যেন সূচের ডগার মতো। এমন ক্ষীণ শব্দ আমি কখনো শুনিনি, ভাবতেও পারিনি। মনে হচ্ছিল আমার মাথার ভেতরে যেন এক বিশাল আকাশ, আর সে শব্দ যত দূরেই যাক আমার মনের সীমানা ছাড়াতে পারছে না। শেষে যখন একেবারে সহ্য করা কঠিন হয়ে উঠল, তখন ভাবলাম আলো নিভিয়ে না দিলে ঘুমোতে পারবো না। কিন্তু আলো নিভিয়ে শুতে না শুতেই আমার মশারির কাছে, কানের একেবারে কাছে সেই চাপা গলা শোনা গেল, ওকে, ওকে, হ্যাঁ, ওকে। আমার বুকের ধরফরের সঙ্গে তাল মিলিয়ে সেই শব্দ যেন বারবার বাজতে লাগলো। ওকে গো। সেই গভীর রাতের নিস্তব্ধ নৌকার মধ্যে আমার গরু ঘড়িটাও যেন জীবন্ত হয়ে উঠল। তার ঘন্টার কাঁটা মনোরমার দিকে তাক করে শেলফের ওপর তাল মিলিয়ে বলতে লাগলো, ওকে, ওকে, ওকে। এই কথা বলতে বলতে দক্ষিণাচরণবাবুর মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল, গলা যেন বন্ধ হয়ে এলো ওনার। আমি তাকে ছুঁয়ে বললাম, জমিদারবাবু একটু জল খান। ঠিক তখনই হঠাৎ কেরোসিনের বাতিটা তপ তপ করে নিভে গেল। বাইরে তাকিয়ে দেখি ভোর হয়ে গেছে, কাক ডাকতে শুরু করেছে, দোয়েল শীষ দিচ্ছে। বাড়ির সামনে দিয়ে একটা মহিষের গাড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে চলে গেল। বাইরে আলো ফুটতেই দক্ষিণাচরণবাবুর মুখের ভাব একেবারে যেন বদলে গেল। ভয়ে টয়ে কিছুই আর রইল না ওনার, বরং মনে হলো রাতের অদ্ভুত ভয় আর কল্পনার ঘোরে তিনি আমার কাছে কত কথা বলে ফেলেছেন। এজন্য যেন ভীষণ লজ্জা পেয়েছেন তিনি, এমনকি আমার ওপর একটু রাগও হয়েছে ওনার। কোনো সৌজন্য না দেখিয়েই হঠাৎ উঠে দ্রুত চলে গেলেন তিনি। সেই দিনই মাঝরাতে আবার আমার দরজায় ধাক্কা পড়ল। ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার।